ম্যানেজার চাচা, আপনাকে আমি লাস্ট ওয়ার্নিং দিচ্ছি। আজকে মানে আজকের মধ্যে যেখান থেকে পারেন একটা ছেলে ধরে নিয়ে আসুন। আমাকে আজকে বিয়ে করতে হবে। কিন্তু মামুনি, এভাবে হুট করে রাস্তা থেকে কাউকে ধরে এনে তো আর তোমার মতো মেয়ের বিয়ে দেওয়া যায় না। বড় সাহেব রাগের মাথায় একটা কঠিন শর্ত দিয়েছেন বলে কি তুমিও নিজের জীবন নিয়ে পাগলামি শুরু করবে? আমার কাছে এছাড়া আর কোনো অপশন নেই চাচা। দাদু যেভাবে আমাকে ব্ল্যাকমেইল করছে, সেখানে আমার কিছু করার নেই। দাদুর কথা না মানলে আমার তিলে তিলে গড়া এই বিজনেস এম্পায়ার দাদু চ্যারিটিতে বিলিয়ে দেবে। আমি বেঁচে থাকতে সেটা কিছুতেই হতে দেব না। আমি মানছি বড়বাবু একটা কড়া কথা বলে ফেলেছেন, কিন্তু তুমি তো শান্ত মাথায় সিদ্ধান্ত নিতে পারতে। হুট করে অপরিচিত কাউকে বিয়ে করাটা কি ঠিক হবে? চাচা, আমি কোনো লজিক শুনতে চাই না। আমি দাদুর থেকে মাত্র 24 ঘন্টা সময় নিয়েছি। এর মধ্যে আমি বিয়ে করে তাকে দেখিয়ে দিতে চাই যে আরিশা চৌধুরী যা বলে তা করে দেখায়। আপনি শুধু আমার একটা উপকার করুন। টাকার খুব প্রয়োজন, এমন একটা ছেলে জোগাড় করে দিন। কিন্তু মামুনি, এখনকার ছেলেরা যেরকম সুবিধাবাদী, খোঁজ খবর না নিয়ে এমন সিদ্ধান্ত নেওয়াটা কি ঠিক হবে? চাচা, আপনি হয়তো ভুলে যাচ্ছেন আমি তাকে রিয়েল হাজবেন্ড হিসেবে সারা জীবন গলায় ঝুলিয়ে রাখার জন্য বিয়ে করছি না। আপনি এমন একটা ছেলে আনবেন যে টাকার জন্য যা খুশি করতে পারে। সে হবে আমার হাতের পুতুল আর কেনা দাস। তাকে বলবেন আমি তাকে 50 লাখ টাকা দিব, বিনিময়ে সে 1 মাস আমার স্বামী হওয়ার অভিনয় করবে। 1 মাস পর সে তার রাস্তায়, আমি আমার রাস্তায়। তবে শর্ত একটাই, 1 মাস পর সে কোনোভাবেই আমাকে বিরক্ত করতে আসতে পারবে না। আপনি জানেন তো, আরিশা চৌধুরীকে বিরক্ত করার মতো কেউ আজও এই পৃথিবীতে জন্মায়নি। ম্যানেজার খুব ভালোভাবে বুঝতে পারলেন যে এই জেদি দাদু আর নাতনির ইগো লড়াইয়ের মাঝে তিনি চিপায় পড়ে গেছেন। আরিশাকে তিনি ছোটবেলা থেকে নিজের মেয়ের মতো আগলে রেখেছেন। আরিশার যখন 2 বছর বয়স, তখন এক কার অ্যাক্সিডেন্টে তার বাবা মা মারা যান। তারপর থেকে দাদুর কড়া শাসনের পাশাপাশি এই ম্যানেজারের মতামতেই সে বড় হয়েছে। ম্যানেজার তাকে নিয়ে খুবই চিন্তিত, তাই যার তার হাতে এই মেয়েকে তুলে দিতে তার মন সায় দিচ্ছে না। তিনি আরিশার কেবিন থেকে বেরিয়ে পড়েন এক কঠিন দায়িত্ব কাঁধে নিয়ে। চাচা, আপনার কি হয়েছে? কেউ আছেন? হেল্প করুন প্লিজ। চাচা, শরীর থেকে অনেক রক্ত বের হচ্ছে। এখনই হসপিটালে না নিলে ওনাকে বাঁচানো যাবে না। বাবা, প্লিজ আমাকে একটু বাঁচাও। আগামী সপ্তাহে আমার মেয়ের বিয়ে। আমি মরে গেলে আমার পুরো পরিবারটা রাস্তায় এসে দাঁড়াবে বাবা। আপনার কিচ্ছু হবে না চাচা, আমি আছি তো। আপনি চিন্তা করবেন না। ওরে ভাই, আপনারা কেউ কি একটু সাহায্য করবেন? একটা গাড়ি থামান প্লিজ। আকাশের আকুতি শুনেও রাস্তার লোকগুলো যেন কানে তুলো দিয়ে রেখেছিল যে যার কাজে ব্যস্ত। কেউ এই আপৎকালীন ঝামেলায় জড়াতে চায় না। আকাশ বারবার হতাশ হচ্ছিল। এই যান্ত্রিক শহরের মানুষের অমানবিকতা দেখে তার মন বিষিয়ে উঠছিল। একটা মানুষ রক্তাক্ত অবস্থায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, অথচ মানুষগুলো স্বার্থপরের মতো পাশ কাটিয়ে চলে যাচ্ছে। আকাশ মূলত এখানে একটা চাকরির ইন্টারভিউ দিতে এসেছিল। ইন্টারভিউ দিয়ে ফেরার পথে সে দেখে একটি দ্রুতগামী গাড়ি এই পথচারী লোকটিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। আকাশ দৌড়ে এসে লোকটির মাথা নিজের হাঁটুর উপরে রাখে এবং পাগলের মতো মানুষের কাছে সাহায্য চাইতে থাকে। কিন্তু পুলিশি ঝামেলার ভয়ে কেউ দাঁড়াতেই চাইছে না। হঠাৎই আকাশ দেখল দূর থেকে একটি কালো রঙের দামি গাড়ি আসছে। সে লোকটিকে সাবধানে রাস্তার ধারে শুইয়ে দিয়ে দৌড়ে গিয়ে গাড়ির সামনে দাঁড়িয়ে পড়ে। ড্রাইভার, ব্রেক করো। দেখতে পাচ্ছ না সামনে একটা ছেলে দাঁড়িয়ে আছে? ড্রাইভার সজোরে ব্রেক কষলে ম্যানেজার কিছুটা বিরক্ত হন। ড্রাইভার জানলার কাচ নামিয়ে আকাশকে বকতে শুরু করতেই আকাশ দৌড়ে এসে ম্যানেজারের হাত পা ধরে আকুতি করতে থাকে। ম্যানেজার প্রথমে বিরক্ত হলেও আকাশের চোখের পানি আর লোকটির অবস্থা দেখে তার ভেতরে মায়া কাজ করে। একদিনে আরিশার দেওয়া 24 ঘন্টার ডেডলাইন। এই মুমূর্ষু মানুষটি সব মিলিয়ে তিনি দ্রুত লোকটিকে গাড়িতে তোলার নির্দেশ দেন। হাসপাতালে পৌঁছানোর পর আকাশ নিজের সব ফর্মালিটি পূরণ করে। ডাক্তার যখন জানায় যে লোকটির জন্য জরুরি ভিত্তিতে ও পজিটিভ রক্ত প্রয়োজন, আকাশ এক মুহূর্ত দেরি না করে নিজের রক্ত দিতে রাজি হয়ে যায়। তুমি তোমার বাবাকে খুব ভালোবাসো, তাই না বাবা? রক্ত দেওয়া শেষে আর আকাশ যখন ক্লান্ত শরীরে শুয়েছিল, ম্যানেজারের প্রশ্নে সে চোখ মেলে তাকায়। তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে ম্লান হেসে জবাব দেয়, উনি আমার বাবা নন আঙ্কেল। তাহলে এই অপরিচিত মানুষের জন্য তুমি নিজের জীবনের ঝুঁকি নিলে, নিজের রক্ত দিচ্ছ? আকাশ শুরু থেকে শেষ পর্যন্ত পুরো ঘটনাটা ম্যানেজারকে খুলে বলে। ম্যানেজার অবাক হয়ে ছেলেটির দিকে তাকিয়ে থাকেন। এই যুগেও এমন নিঃস্বার্থ মানুষ হয় নাকি? ম্যানেজারের মনে হলো তিথি যা খুঁজছিলেন তা হয়তো পেয়ে গেছেন উনি। আকাশের মতো সৎ আর পরোপকারী ছেলেই পারে আরিশার জেদ সামলাতে।
কিছুক্ষণ চুপ থেকে ম্যানেজার পকেট থেকে একটা পানির বোতল আকাশের হাতে ধরিয়ে দিয়ে বলল, আকাশ, আমিও তোমার মতো একসময় বেকার ছিলাম। আমি জানি অভাব আর দায়িত্ব মানুষকে কতটা অসহায় করে তোলে। তুমি যদি কিছু মনে না করো তবে আমি তোমার জন্য একটা কাজের ব্যবস্থা করতে পারি। তুমি কি আমার সাথে আসবে? আঙ্কেল, আমরা কি কোনো অফিসের দিকে যাচ্ছি? আপনি কাজের কথা বলে আমাকে জজ কোর্টে নিয়ে আসলেন কেন? ধৈর্য ধরো আকাশ, তোমাকে আমি বলেছি যে একটা ব্যবস্থা করে দেব, সেটার জন্যই এখানে আসা। সুপুরে মেওয়া ফলে, বুঝলে? আসলে আমি অ্যাকাউন্টিংয়ে মাস্টার্স শেষ করে গত 2 বছর ধরে এই শহরটার অলিতে গলিতে ঘুরছি। আমার মতো এতিম ছেলের তো আর মামা চাচা নেই যে এক কথায় চাকরি হয়ে যাবে। ঘুষ দেওয়ার মতো সামর্থ্য আমার নেই। বিশ্বাস করেন আঙ্কেল, আজকেও ইন্টারভিউটা দারুণ দিয়েছিলাম, কিন্তু ওই যে দিন শেষে ওরা টাকার অঙ্ক আর চেনা মুখই খুঁজবে, তাই খুব দুশ্চিন্তায় আছি। আমি জানি বাবা, এই শহরে মেধার চেয়ে টাকার জোর বেশি চলে, কিন্তু তুমি আজ যা করলে, ওই অপরিচিত লোকটাকে বাঁচাতে নিজের রক্ত দিলে, এটা দেখে আমার মনে হচ্ছে তুমি অনেক বড় পদের যোগ্য। আমি শুধু বেঁচে থাকার একটা অবলম্বন চাইছি আঙ্কেল। 3 বেলা খেয়ে পরে ঢাকার এই মেসে টিকে থাকাটা এখন আমার জন্য বিলাসিতা হয়ে দাঁড়িয়েছে। আপনি যেখানেই নিয়ে যান, আমি কাজ করতে রাজি আছি। ম্যানেজার আকাশের দিকে তাকিয়ে মনে মনে একটা গভীর দীর্ঘশ্বাস ফেললেন। আকাশের সরলতার অভাব তাকে মুগ্ধ করলেও আজ তাকে এক জটিল জালে জড়াতে যাচ্ছেন তিনি। ম্যানেজারের পকেট থেকে ফোন বের করে আরিশা চৌধুরীর ডায়াল করে দ্রুত কথা বলে নিলেন। হ্যালো মামুনি, শোনো, তুমি যেটা চেয়েছিলে সেটা পাওয়া হয়ে গিয়েছে। একদম পারফেক্ট একজন পেয়েছি। তুমি কোনো দেরি না করে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে এক্ষুনি জজ কোর্টে চলে আসো। আমি এখানে তোমার জন্য অপেক্ষা করছি। বিয়ে, কোর্ট, মামুনি, আঙ্কেল, আপনি কার সাথে কথা বলছেন? আর আমাকেই বা এখানে কেন নিয়ে আসা হলো? এখানে তো চাকরির কোনো অফিস দেখছি না। চুপচাপ বসে থাকো আকাশ, এক্ষুনি সব জানতে পারবে। তোমার জীবন বদলে যাওয়ার সময় এসেছে। গাড়ি এসে থামলো জজ কোর্টের সামনে। কিছুক্ষণ পরেই সেখান থেকে একটি রাজকীয় সাদা রঙের মার্সিডিজ এসে থামলো। গাড়ি থেকে নামলো এক অনন্য সুন্দরী কিন্তু অহংকারী চেহারার একটা মেয়ে, আরিশা চৌধুরী। সে সোজা ম্যানেজারের সামনে এসে দাঁড়ালো। ম্যানেজার চাচা, এই সেই ছেলে? একেই আপনি আমার জন্য পছন্দ করেছেন? একে তো দেখে মনে হচ্ছে রাস্তার কোনো ভিখারি। এক্সকিউজ মি, আপনি কে? আর আমাকে এভাবে কথা বলছেন কেন? আঙ্কেল, ইনি কে? আর উনি আমাকে অপমান করার সাহস পাচ্ছেন কোত্থেকে? শান্ত হও আকাশ। মামুনি, তুমি বাইরে থাকো, আমি ওর সাথে আলাদা করে কথা বলে নিচ্ছি। আকাশ, আমার দিকে তাকাও। তোমার খুব টাকার দরকার না? আমার চাকরির দরকার আঙ্কেল। টাকার জন্য আমি ভিক্ষা করতে আসিনি। কাজটা অনেকটা সেরকমই। তোমাকে এই মেয়েটির স্বামী সেজে থাকতে হবে, মাত্র 1 মাসের জন্য। এটা একটা কন্ট্রাক্ট। এই 1 মাসে তুমি যা চাইবে তাই পাবে, আর 1 মাস শেষ হলে তোমাকে নগদ 50 লাখ টাকা দেওয়া হবে। কি বলছেন আপনি এসব? আপনার কি মাথা ঠিক আছে? বিয়ের মতো একটা পবিত্র সম্পর্ক নিয়ে আপনারা ব্যবসা করতে চাইছেন। আমি গরিব হতে পারি, কিন্তু আমার ব্যক্তিত্ব বিক্রি করতে আসিনি। টাকা দিয়ে কি সব কেনা যায়? আমি এই ডিল মানি না। দেখেছেন চাচা, ছোট লোকের আবার ব্যক্তিত্ব। শোনো ছেলে, এই ড্রামা বন্ধ করো। তোমার মতো হাজারটা ছেলে আমার পেছনে ঘুরঘুর করে শুধু এক নজর দেখার জন্য। তোমাকে আমি স্বামী হওয়ার কোনো পার্মানেন্ট লাইসেন্স দিচ্ছি না। শুধু দাদুর জেদ ভাঙার জন্য তোমাকে আমার একটা দাস হিসাবে দরকার। 50 লাখ টাকা তোমাকে তোমার 7 গোষ্ঠী একসাথে চোখে দেখেনি। রাজি হলে হও, না হলে আবার ওই ফুটপাতে গিয়ে শুয়ে থাকো। আপনি ঠিক বলেছেন মিস চৌধুরী। আমি ফুটপাতে শুতে পারি, কিন্তু নিজের আত্মা বিক্রি করতে পারি না। আঙ্কেল, আপনি আমাকে চাকরির কথা বলে এখানে এনে চরম অপমান করলেন। আমি আসছি। আকাশ, 1 মিনিট দাঁড়াও। আবেগ দিয়ে পৃথিবী চলে না বাবা। তুমি এখান থেকে বেরিয়ে যাবে, তারপর কি হবে? আবার সেই ম্যাচে যাবে। 2 দিন পর ম্যাচ মালিক তোমাকে বের করে দিবে, কারণ তুমি ভাড়া দিতে পারো না। আবার ইন্টারভিউ দিবে, আর ওরা তোমাকে ছুঁড়ে ফেলে দিবে। ওই যে লোকটাকে হসপিটালে রেখে আসলে, কালোর মেডিসিনের টাকা কোত্থেকে আসবে? এই সুযোগ হাতছাড়া করলে তোমাকে সারা জীবন পস্তাতে হবে। কিন্তু আঙ্কেল, বিয়ে সমাজ কি ভাববে? আমার বিবেক কি আমাকে ক্ষমা করবে? টাকার জন্য কি একটা মানুষের জীবন নিয়ে এভাবে খেলা করা যায়? এটা স্রেফ একটা অভিনয়, কেউ জানবে না। 1 মাস পর তুমি তোমার 50 লাখ টাকা নিয়ে সুন্দর একটা জীবন শুরু করতে পারবে। ভেবে দেখো, এই টাকা দিয়ে তুমি একটা ব্যবসা করতে পারবে, অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারবে। স্রেফ 1 মাসের অভিনয় কি তোমার সারা জীবনের কষ্টের চেয়েও বড়? চাচা,
ওর সাথে এত কথা বলার সময় আমার নেই। আমি পেপারস রেডি করে রেখেছি, সাইন করলে করো, নয়তো আমি অন্য কাউকে দেখছি। টাইম ইজ মানি। ঠিক আছে আঙ্কেল, আমি রাজি, কিন্তু আমার একটা শর্ত আছে। এই 1 মাস আমি আপনার বাড়ির কোনো কিছুতে অনধিকার চর্চা করব না, আর আপনিও আমাকে অকারণে অপমান করে কথা বলতে পারবেন না। শর্ত আমি দেই, নেই না। তবে ঠিক আছে, তোমার টাকা পাওয়া নিয়ে কথা। চলো ভেতরে যাই, আমাদের এখনই কাজ শেষ করতে হবে। আকাশের ভেতরটা কান্নায় ভেঙে পড়েছিল। সে বুঝতে পারছিল না সে কি ঠিক করছে নাকি ভুল, কিন্তু অভাবের তাড়না আর পরিস্থিতির চাপে পড়ে সে আজ নিজের নীতি বিসর্জন দিতে বাধ্য হলো। কোর্টের নির্জন কক্ষে আরিশা চৌধুরীর সাথে তার চুক্তিনামায় সই হলো। ওয়েলকাম টু মাই হেল মিস্টার আকাশ। মনে রেখো, তুমি শুধু আমার একটা দামি খেলনা মাত্র। গাড়িতে গিয়ে বসো। এখন থেকে আমার হুকুম ছাড়া তোমার নিঃশ্বাস নেওয়ারও অধিকার নেই। সময় সবার এক যায় না মিস চৌধুরী। আজ আপনি উপরে আছেন বলে আমাকে নিচু দেখছেন, কিন্তু মনে রাখবেন, ভাগ্য বড় অদ্ভুত জিনিস। তোমরা এখন বাসায় চলো, বড় সাহেব বাড়িতে অপেক্ষা করছেন। আকাশ, নিজেকে শক্ত করো, আসল যুদ্ধ কিন্তু এখন শুরু হবে। ম্যানেজার চাচা, এই ছেলেকে গাড়ির পেছনে বসতে বলুন। আমার পাশে বসার যোগ্যতা ওর নেই। আর শোনো আকাশ, চৌধুরী বাড়িতে পা রাখার পর মুখ একদম বন্ধ রাখবে। দাদু যদি কোনো প্রশ্ন করে আমি যা শিখিয়ে দিব ঠিক সেইটুকুই বলবে। এর বাইরে একটা শব্দ উচ্চারণ করলে তোমার 50 লাখ টাকার চেক কিন্তু মাঝপথে ছিঁড়ে ফেলবো। টাকা যখন দিচ্ছেন তখন কথা তো আপনারই শুনতে হবে। তবে একটা কথা মনে রাখবেন মিস আরিশা, আপনি আমার সম্মান কিনতে পারেননি, শুধু সময়টা ভাড়া নিয়েছেন। গাড়ির পেছনে বসা বা সামনে বসা নিয়ে আমার কোনো আক্ষেপ নেই। আমার মতো মানুষের জন্য রাস্তার ধুলোবালি তো বরাদ্দ ছিল, সেখানে আপনার দামি গাড়ির পেছনের সিট তো অনেক বড় বিলাসিতা। তোমরা গাড়ি থামিয়ে তর্ক করা বন্ধ করো তো। মামুনি, আকাশকে একটু গুছিয়ে কথা বলতে দাও। আর আকাশ, তুমি ওর কথায় মন খারাপ করো না। ও একটু জেদি, কিন্তু পরিস্থিতির চাপেও আজ এমনটা করছে। আসলাম চৌধুরী সাহেবকে সামলানোই এখন আমাদের প্রধান কাজ। গাড়ি স্টার্ট দাও ড্রাইভার, অনেক দেরি হয়ে গেছে। গাড়ি এসে থামলেও